বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্ট অনুরাগী ভক্তিমূর্তি দাদা মায়েদের আনন্দিত জয়গুরু, এবং আশা করি আপনারা সবাই ঠাকুরের ইচ্ছায় ভালোই আছেন মনে করি। তো আমি এখানে আপনাদের জন্য আচুরি সানিধ্যে 259 পড়ে শোনাবো। কেননা এগুলোর থেকে আমরা অনেক কিছু জানতে পারি, আমাদের আত্মবিশ্বাসটা বাড়ে। হ্যাঁ, তো সেই জন্যই আমি এটাই আমার নিজেরও হয়, আপনাদেরও চাইছি হোক। আজ হয়তো আপনারা শুনতে ভালো লাগবে না, কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই এটার মধ্যে তো অন্য কিছু কথা নাই। আচার্যদেবের কথা, আচার্যদেব সেই বাণী সূত্রগুলো পাঠ করে আমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছেন। তো এখানে আছে 22 চৈত্র 1431 শনিবার, 5/4/2025 পাতে পাথরান্তে নাটমণ্ডপে আচার্যদেব পঠিত শাশ্বদিগন্তে 955 নম্বর বাণী সূত্রে বলেছেন, বাণীতে একটি শব্দ আছে যথা সার্থকতায়, তার মানে সঙ্গত যথার্থতায়, অর্থবাহী মিনিংফুল। যা ঠাকুর বলেছেন, জন ও জাতিকে যদি উন্নতিতে নিয়ে যেতে চাও তাহলে বিবাহ সংস্কার করো, এবং এটা করো সঙ্গত অর্থবহতায়। তা না হলে বিবাহের মৌলিক বিষয়ে যেটা সুপ্রয়োজন সেটা ব্যাহত হবে। ঠাকুর বলেছেন, মানুষ জীবজন্তুর উৎকর্ষ ইউজিনিয়াস ব্যবহার করে, কিন্তু নিজেদের ক্ষেত্রে তা লঙ্ঘন করছে। তিনি বলেছেন, এ করলে বিকৃতির হাত এড়াতে পারবে না, মানে প্রকৃতির বিপরীতে যাওয়াটা বন্ধ করতে পারবে না। আচার্যদেব দুঃখ ভরে বলছেন, যেভাবে পপুলেশন কমছে আর বাড়িঘর নির্মাণ বাড়ছে, কালো টাকা এইসবে ইনভেস্ট করছে, কোনো উন্নয়নমুখী কাজ হচ্ছে না। তাতে অদূর ভবিষ্যতে 50 থেকে 100 বছরের মধ্যে 80 তলা বাড়িতে একটা লোক থাকবে। এমন অরাজক অবস্থা সৃষ্টি হবে যে যাদের ক্ষমতায় থাকবে তারা আমাদের কথা শুনবে না। বিজ্ঞানের অব্যবহারে যোগ্য অযোগ্যকে খতম করবে, নিজের হাতে মারবে না এমন অবস্থা করবে যাতে তারা নিজেরাই মারামারিতে মরে। স্বামীকে দিয়ে স্ত্রীর গলা কাটাবে, সন্তানকে দিয়ে পিতার গলা কাটাবে, বলবে এই করলে তোকে বাঁচিয়ে রাখবো। এক বিন্দু জলও এক বিন্দু হাওয়ার জন্য হাহাকার পড়ে যাবে। এটাই ভবিতব্য। চায়না, জাপান, ইউরোপ কান্ট্রিতে অলরেডি পপুলেশন কমতে শুরু করেছে। ঠাকুর বললেন, লংজিভিটি বাড়লে পপুলেশন কমবে। এত ওয়েল থিঙ্কাররা আসবে, ব্যাড থিঙ্কারও আসবে না। তার এই নীতি মাথায় নিতে পারছে না, ফলে উন্নত স্পামের অভাব দেখা দিচ্ছে। 100 বছর আগে যে মহান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটত তা হচ্ছে না। পঠিত সত্যেশ্বর বাণীটি হলো শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। ব্যাখ্যায় বলেছেন, কর্তব্য মানে যা অবশ্য করণীয়। এখানে আর কোনো অপশান রাখেননি। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, মায়ের সন্তানের জন্য কর্তব্য, এরকম সব অবশ্য করণীয়। মায়ের সন্তানের জন্য না করা থাকলেও মাতৃত্ব বলে কিছু থাকে না, এভাবে সব কিছুই অবশ্য করণীয়। এখানে কোনো কম্প্রোমাইজ নেই। প্রাণপণে অর্থাৎ আন্তরিক উৎসকে নিজে করার মধ্যে দিয়ে গুরু অর্থাৎ উপদেষ্টা বা পথপ্রদর্শকের আদেশ মানে তিনি যেটা যথার্থ বলে ধার্য করেছেন তাকে বাস্তবে পরিণত করা বা বিস্তারে পূর্ণ করা শিষ্যের অবশ্য করণীয়। কার্যে মানে বাস্তবে পরিণত করা মানে বিস্তারে পূর্ণ করা। গুরুকে লক্ষ্য করে চলা মানে আমার জীবনটা যার অনুগামী, যিনি আমার পথপ্রদর্শক, তাকে উদ্দেশ্য করে চলা। আমার উদ্দেশ্য অন্য কোনো পারপোজে লগ্ন থাকবে না। মানুষ এখানেই ধাক্কাটা খায়। আমরা নিজের বুদ্ধি লাগাই, এইটা করা উচিত, এইটা করা আমার জন্য, ওটা কেন ওর জন্য। এই প্রসঙ্গে এক কাহিনী বলছেন, একবার এখানের একজন দুটো হারমোনিয়াম নিয়ে এসে পৌঁছল। যেটা সস্তা হারমোনিয়াম সেটা শ্রী বর্দাকে দিয়ে বলছে, এটা আপনার জন্য। সে কালেকশন করেছে বর্দাকে দেবে বলে। বর্দার নামে এত কালেকশন হয়েছে যে দুটো হারমোনিয়াম হয়েছে, একটা দামি একটা সস্তা। কত ধুরন্ধর! সস্তাটা বর্দাকে দিয়ে বলছে এটা আপনার জন্য। না দিলে জিজ্ঞাসা করবে, বর্দাকে হারমোনিয়াম দিয়েছেন দেখি? বাবা শ্রী দাদা তাকে ধরেছেন, এই তুই বাবাকে সস্তাটা ধরিয়ে দিয়ে দামিটা নিজের ঘরে ঢুকিয়েছিস, এই কথা হচ্ছে? আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি।
হরলিক্স কালেকশন করছে বড়দার জন্য, হরলিক্স নিয়ে যেতে হবে। বড়দাকে হরলিক্স দিল একটা বোতল, আর 18টা বোতল তার বাড়িতে ঢুকলো। সে আমার কাছে কবুল করলো। তার উদ্দেশ্য ছিল নিজের পূরণ, গুরুর নয়। কাহিনী দুটি ব্যক্ত করে আমাদের প্রতি বলছেন, ঘটনাগুলো বললাম নিন্দা করার জন্য না, সেই জন্য কথাগুলো নাম উল্লেখ করলাম না, কিন্তু ঘটনাটা এরকম। তার সমস্ত কার্যক্রম হচ্ছে নিজেকে পূরণ করার জন্য, গুরু না। গুরু হলে সবটা তোমাকে দেব। তুমি যদি মনে করো যে আমাকে বা কাউকে দেবে, দিতে পারো। একজন ঘরে আসছে, তার হাতে একটা ঘড়ি দিয়ে একজন বলছে এটা তুমি ঠাকুরকে দেবে। ঘড়িটা ছিল সোনার ব্যান্ডের, সোনা। সে প্রণাম করে ঠাকুরকে দিয়েছে। ঠাকুর হাতে নিয়ে দেখছেন, পড়ছেন। সে বলছে আমি ঠাকুরের হাতটা দেখেছি, একটা পদ্ম ফুলের মতো খোপা খোপা হাত, তার মধ্যে সোনার ঘড়িটা পরেছেন। মনে হচ্ছে সোনা তার হাতটা একাকার হয়ে গেছে, মানে এত ভালো লাগছে। ঠাকুরের তখন বৃদ্ধ বয়স। তারপর ঠাকুর বলছেন এই তুই আয় তো এদিকে। যে বাহক নিয়ে এসেছে তাকে বলছে আয়। সে বলছে ঠাকুর আমার ঘড়ি আছে, আমার এইটা লাগবে না। ঠাকুর বলছেন এই নে আমি দিলাম। ঠাকুর তাকে দিলেন। সে পরে দাঁড়িয়ে আছে। সে যা কিছু করেছে উদ্দেশ্যটা তার ঠাকুর ছিল। তার শ্রী ঠাকুরের ঘড়ি কি প্রয়োজন? যার নির্দেশে সময় চলে, তার আবার সময় কি? কাল দিয়ে তাকে বাঁধা যায় না। সময়টা হচ্ছে সবচেয়ে কনফিউজিং জিনিস যেটা আমাদের পৃথিবীতে আছে। টাইম মেশিন এ গিয়ে ওই বেলাটাকে দেখতে পাওয়া যাবে। তার আগের সেটাও তো দেখতে পাবে। এটাই কথা। উদ্দেশ্যটা যদি অন্য কিছু করে ফেলো, তাহলে সেখানে দেখবে অন্যথায় এসে যাবে। বউয়ের জন্য যদি বেশি করতে যান, দেখবেন বউয়ের ঝামটাই শুনতে হচ্ছে। ডাক্তার জেসি গুপ্ত ঠাকুরকে বলছে ঠাকুর তামাকটা ছেড়ে দিলে কি হয়? তখন ঠাকুর বড় মাকে ডেকে বলছেন ও বড় বউ, ডাক্তারবাবু কন কি তামাক ছেড়ে দিতে বলছেন? তাহলে তোমার আর আমার মধ্যে তফাৎ থাকবে কি? হেসে হেসে বলছেন তুমি তামাক খাও না, আমি তামাক খাই, এটাই তফাৎ। তারপর ঠাকুর ডাক্তারবাবুকে বলছেন আপনি একদিন বাড়িতে গেলেন, আপনি পুরুষ মানুষ, কফি খেলেন, সিগারেট ধরলেন, বই নিয়ে পড়তে বসলেন, এইরকম আপনার করা উচিত। তা না করে আপনি বাড়ি গিয়ে ভাবলেন আজ তাড়াতাড়ি এসেছি, রান্নাঘরে ঢুকলেন, বউ রান্না করছে, সেখানে এখন ছুটি শুরু করলেন, পেছনে পেছনে ঘুরছেন। কিছুক্ষণ পর বউ বিরক্ত হলো, আপনাকে একটা কথা বললো, আপনার গায়ে লেগে গেল, আপনিও দুটো কথা বললেন, দেখা গেলো খুনসুটিটা ঝগড়াতে পরিণত হয়ে গেল। আর আপনি পুরুষ মানুষের মতন যদি থাকতেন, তাহলে দেখতেন যে আর ঝগড়া লাগতো না। এইভাবেই ঠাকুর বলে গেলেন সহাস্যে। এইবার ডক্টরবাবু বলছেন না 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 ঠাকুর, আপনি তামাক খাবেন কেন না? ডাক্তারবাবুর জীবনে এই ঘটনাটাই ঘটেছে। তিনি একবার হাসপাতাল থেকে ফিরেছেন, এই রকমের বউর পেছন পেছন ঘুরতে ঘুরতে আগুন আগুন ঝগড়া লেগে গেছে। তাই ঠাকুরকে বলছেন ঠাকুর আপনি তামাক খাবেন, কারণ তিনি আমার জীবনটাতে কি ঘটছে সেইটাকে বলে দিচ্ছেন। তিনি তামাক খাবেন কি খাবেন না কে বলবে? বাবা শিশি দাদা একবার বলছেন, তখন ঠাকুরকে তামাক খাওয়া থেকে বিরত করা নিয়ে কথা উঠেছে। বাবা বলছেন আমি ভাবলাম যদি ঠাকুরের কোনো প্রয়োজন থাকে আমার এই বলাটায়, তাই আমি বলে দিলাম। আগে তামাকটা কি না খেলেই নয়? তামাকটা কি না খেলেই নয়? ঠাকুর বললেন এই ওই বইটা বের করতো, বলে একটা বই বের করলেন। বলছেন এই পাতাটা দেখতো, সেখানে লেখা আছে তামাক শ্লেষ্মা পাতলা করে। এই যে বৃদ্ধ বয়সে তামাক ছাড়ার কথা বলছে, এই বয়সে তামাক ছাড়া উচিত না, তাহলে দেখবি কোলাপস হয়ে যাবে। অ্যালঝাইমার রোগে তামাক অনেকটা রিলিফ দেয়। তারপর আচার্যদেব বলছেন তাই বলে যে বিড়ি খায় একটা পর একটা, সেই বিড়িখোর হওয়া ঠিক নয়। তো এইভাবে সুন্দর সুন্দর বাক্য আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তো জয়গুরু, সবাই ভালো থাকেন। বন্দে